আমি এমন এমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোতে নিয়ে চলে এসেছি যেটার পরে তোমাদেরকে আর বইয়ের পাতা উল্টাতে হবে না। এখানে যদি একটা প্রকট একটা প্রশ্ন হলে প্রকট প্রকাশিত হবে, যদি দুটোই প্রকট থাকে অবশ্যই প্রকটই প্রকাশিত হবে, তাই না? পুরুষরা কখনো বাহক হতে পারে না, থ্যালাসেমিয়ার কথা বলছি না, আমি বর্ণান্ধ হিমোফিলিয়ার কথা বলছি। পুরুষরা কখনোই বাহক হতে পারে, কিন্তু এইখানে তো এটাও প্রকট এটাও প্রকট, আর এখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাহলে এইখানেও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এখানেও প্রকট বৈশিষ্ট্য একসাথে অবস্থিত, তাহলে প্রকটটা অলওয়েজ আমাদের প্রকাশ পাবে, প্রচ্ছন্নটাকে জমিয়ে রেখে দেবে, তাই না? কিন্তু যদি আমরা বলি যে এক্স এর এই মাথার উপরও এইচ আছে, এই মাথার উপরও দুটো যে মাথার এক্স ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা অলওয়েজ কার মধ্যে আসবে? সন্তানের পুত্রর মধ্যে আসবে। তাহলে বাবার এক্স ক্রোমোজোমটা কার কাছে আসবে? কন্যার কাছে আসবে। আর মায়ের এক্স ক্রোমোজোমটা আছে অলওয়েজ কার মধ্যে আসবে? আমাদের পুত্র সন্তানের মধ্যে। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তো আমি তোমাদের জ্যোতি স্যার, আজকে নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যেটা তোমাদের জন্য খুবই ভয়ের একটা চ্যাপ্টার, যে বংশগতি মেন্ডেলের মোটর কলাই তোমাদের অনেকের মাথা খারাপ করে দিয়েছে, আর তার সাথে সাথে একটা লেজুরের মতো ঝুলে দিয়েছে একটা জিনগত রোগের একটা ছোট্ট একটা টপিক। এই টপিক থেকে ম্যাক্সিমাম তোমাদের নাম্বার 4 থেকে 5 নাম্বার তোমাদের আসবেই আসবে, এবং এই 4 থেকে 5 নাম্বার যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখে নিতে হবে, কারণ এই ভিডিওটাতে আমি এমন এমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোতে নিয়ে চলে এসেছি যেটার পরে তোমাদেরকে আর বইয়ের পাতা উল্টাতে হবে না। এখানেই কিন্তু তোমরা টোটাল ব্যাপারটাকে শিখে নেবে এবং বুঝে যাবে। আমি কনসেপচুয়ালি বুঝিয়ে দেবো যে তোমাদেরকে কেমন করে প্রিপারেশন করতে হবে। অনেকজন কি করে যে এই যে পোর্শনটা সাধারণ জিনগত রোগ, এই যে এই পোর্শনটা মুখস্থ করতে লাগে, কিন্তু আমি বলে দিই তোমাদেরকে, যারা মুখস্থ করে এই জায়গাটা পড়বে তারা কিন্তু পরীক্ষাতেও শূন্য পেয়ে যাবে, একটা গোল্লা পেয়ে যাবে, বড় একটা রসগোল্লা পেয়ে যাবে। তার কারণ এখানে কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, অনেকগুলো ক্রস আসে, অনেকগুলো সন্তান পুত্র কন্যা তারা আক্রান্ত হবে, তারা কি স্বাভাবিক হবে, তারা কি বাহক হবে, এইগুলো কিন্তু তোমাদের কাছে জানতে চাই। তো এই ব্যাপারগুলো জানতে হলে এই আজকের ভিডিওটাকে ভালো করে দেখে নাও। আমি প্রথমে তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো আমাদের সিলেবাসে কি আছে না আছে, তারপর আমি কোয়েশ্চেন সলিউশনে চলে যাবো। অনেকগুলো কোয়েশ্চেন নিয়ে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো প্রথমে একটু আমরা বুঝে নিই যে অ্যাকচুয়ালি চ্যাপ্টারটাতে আছে কি, তাই না? তো আমাদের যে সিলেবাসটা আছে সেইখানে তোমাদের প্রথমেই বলে রাখি যে আমাদের যতগুলো রোগ আছে সব কিন্তু প্রচ্ছন্ন রোগ। এবার প্রচ্ছন্ন বলতে তোমরা অলরেডি জানো যে যেটা আমাদের প্রকাশ পায় না, তাই না? তাহলে যদি আমরা নর্মাল প্রচ্ছন্ন আর প্রকট ব্যাপারটাকে বুঝতে চাই, তাহলে একটা মোটর কাছে ক্যাপিটাল টি আর একটা স্মল টি নেই, তাই না? তাহলে এই যে এই ক্যাপিটাল টিটা, এটা হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, আর যে স্মল টিটা রয়েছে এটা আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই না? এটা তো আশা করছি সকলেই জানো, এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এই প্রকট বৈশিষ্ট্য অলওয়েজ প্রচ্ছন্নর ওপর ভারী পড়ে, মানে হচ্ছে যে প্রচ্ছন্ন আর প্রকট যেখানেই থাকবে সেখানে কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা আগে প্রকাশিত হবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না। আচ্ছা, তাহলে এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি কখনোই প্রকাশিত হয় না? না, প্রকাশিত হয়। কখন হয়? কখন হবে? যখন এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা এরকম অবস্থাতে থাকবে, মানে হচ্ছে সমসংকর অবস্থাতে থাকবে, মানে হচ্ছে সমসংকর, মানে হচ্ছে সমসংকর অবস্থাতে থাকবে, মানে এটাকে হোমোজাইগাস বলা হয়, ইংলিশে হোমোজাইগাস। অ্যান্ড এই যে পজিশনটা তোমরা দেখছো এটাকে হেটেরোজাইগাস বলা হয়, তাই না? তাহলে যখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো সমসংকর বা আমাদের হোমোজাইগাস অবস্থাতে থাকবে তখন কিন্তু তারা প্রকাশিত হবে। তার মানে এই যে গাছটা এইটা হবে আমাদের লম্বা গাছ, এটা আমাদের লম্বা গাছ হবে। আচ্ছা, এই গাছটা এইটাও আমাদের লম্বা গাছ হবে, কিন্তু এই গাছটা হয়ে যাবে বেঁটে গাছ, এই গাছটা হয়ে যাবে আমাদের বেঁটে গাছ, তাই না? বোঝাতে পারলাম? তো মোটামুটি প্রচ্ছন্ন আর প্রকটের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এই প্রচ্ছন্ন প্রকটের ব্যাপারটা বোঝানোর পরে আমি চলে আসি যে দেখো আমাদের সিলেবাসে 3খানা রোগ আছে, এবং 3খানা রোগই হচ্ছে আমাদের প্রচ্ছন্ন রোগ। যেসব জিনগত রোগগুলো আছে, কি জিনগত রোগ আছে আমাদের? কি জিনগত রোগ আছে আমাদের? দেখো, জিনগত রোগ কাকে বলে? জিনগত রোগ কাকে বলে? যে সব রোগগুলো আমাদের জিন দ্বারা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে সঞ্চারিত হয়, সেই সব রোগগুলোকে আমাদের বলা হয় জিনগত রোগ। এবার আমাদের কি জিনগত রোগ আছে? দেখো, আমাদের সিলেবাসে 2 ধরনের জিনগত রোগ আছে, একটা হচ্ছে আমাদের অটোজোম বাহিত, একটা হচ্ছে আমাদের অটোজোম বাহিত। আচ্ছা, এটা তোমার বানানটা এরকমভাবে লিখবে, একটা হচ্ছে অটোজোম বাহিত, আর একটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বাহিত।
একটা হচ্ছে অটোজোম বাহিত আর একটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বাহিত। এটাকে অটোজোম লিঙ্কড বলা হয়, অ্যান্ড এটাকে আরেকটাও বলা হয়, সেটা হচ্ছে এক্স লিঙ্কড, তাই না? এবার এই অটোজোম বাহিতর মধ্যে কারা আসছে? এই অটোজোম বাহিতর মধ্যে শুধু একটাই রোগ তোমাদের আছে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। সেটা হচ্ছে তোমাদের থ্যালাসেমিয়া। আর এই এক্স লিঙ্ক যেটা আছে সেইটার মধ্যে তোমাদের দুটো রোগ আসছে, সেইটা হচ্ছে তোমাদের সিলেবাসে যেটা আছে, একটা আসছে হিমোফিলিয়া আর একটা আসছে আমাদের বর্ণান্ধতা। ঠিক বোঝাতে পারলাম? তাহলে তোমাদের সবগুলো রোগই হচ্ছে প্রচ্ছন্ন রোগ, এটাও প্রচ্ছন্ন রোগ, এটাও প্রচ্ছন্ন রোগ, এটাও প্রচ্ছন্ন রোগ, সবগুলো রোগই হচ্ছে তোমাদের প্রচ্ছন্ন রোগ। কিন্তু এই প্রচ্ছন্ন রোগের মধ্যে এই অটোজোম বাহিত হচ্ছে একটা থ্যালাসেমিয়া, যেই রোগটা কিনা আমাদের অটোজোম দ্বারা একটা বংশ থেকে আরেকটা বংশে একটা বংশের একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। আর এক্স ক্রোমোজোম দ্বারা দুটো রোগ আছে, সেটা হচ্ছে হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। এই দুটো রোগ আমাদের এক্স ক্রোমোজোমের দ্বারা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সঞ্চারিত হচ্ছে। ঠিক বোঝাতে পেরেছি আমি? এইবার এই যে বলছি আমরা অটোজোম বাহিত, এই যে বলছি আমরা এটা অটোজোম বাহিত, তাহলে এইটাকে প্রথমে দেখে নেওয়া যাক যে এই অটোজোম বাহিতর মধ্যে যদি থ্যালাসেমিয়া হয় তাহলে এইখানে কোনো এক্স ওয়াই এর ব্যাপার আসবে না, এখানে কোনো এক্স ওয়াই এর ব্যাপার আসবে না, যেহেতু এটা অটোজোম, তাই না? তাহলে যদি আমরা বলি এখানে একটা স্বাভাবিক পুরুষ বা মহিলা, এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? কি দিয়ে ডিনোট করব আমরা? না, স্বাভাবিক তো, তাহলে ক্যাপিটাল আর এটাকে আমরা এসটা দিয়ে ডিনোট করব। ঠিক, আশা করছি যদি আমি ডিটেলস ভিডিও যদি আনতে পারি তাহলে এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, যেটা আর কেন লিখলাম আমরা। তো যদি স্বাভাবিক পুরুষ বা মহিলাকে আমরা ডিনোট করতে চাই তাহলে ক্যাপিটাল আর। যদি আমরা বাহক পুরুষ বা মহিলাকে আমরা ডিনোট করতে চাই তাহলে আমরা কি লিখবো? ক্যাপিটাল আর স্মল আর। এবার এই যে স্মল আরটা তোমরা দেখছো, এই স্মল আরটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি রোগটাকে বহন করছে। যেহেতু আমি বললাম এটা প্রচ্ছন্ন রোগ, মানে প্রচ্ছন্ন জিনটাতে এই রোগটা লুকিয়ে আছে, তাহলে এই যে স্মল আরটা রয়েছে, এই স্মল আরটাই কিন্তু আমাদের এই রোগটাকে বহন করে নিয়ে যাচ্ছে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম, তাই না? তাহলে এখানে আমরা বললাম যে বাহক পুরুষ বা মহিলাকে যদি ডিনোট করতে চাই তাহলে আমরা কি করব? ক্যাপিটাল আর স্মল আর। যদি আমরা বলি যে আক্রান্ত পুরুষ বা মহিলা, এটাকে কি দিয়ে ডিনোট করব? তাহলে অবশ্যই আমরা স্মল আর দিয়ে ডিনোট করব। তার কারণ কি? স্মল আর দিয়ে ডিনোট কেন করবো আমরা? তার কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র সমসংকর বা হোমোজাইগাস অবস্থাতেই কিন্তু প্রকাশ পাবে। তাহলে যে আক্রান্ত হবে, যে থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবে, তার নিশ্চয়ই দুটোই প্রচ্ছন্ন জিন থাকবে। দুটোই প্রচ্ছন্ন জিন দেখো, স্মল আর। যারা একদম স্বাভাবিক তারা ক্যাপিটাল আর। যারা বাহক, এই বাহক বলতে কি বুঝছি আমরা? বাহক বলতে এটাই বুঝছি যে সে তার নর্মাল লাইফটাকে লিড করছে। এখানে প্রকটটাকে, স্মল আরটা হচ্ছে প্রকট, তার মানে তার কোনো রকম রোগ তোমরা বাইরে থেকে দেখতে পাবে না, কিন্তু ভেতরে সে কিন্তু সেই রোগটাকে বহন করে নিয়ে যাচ্ছে। এই রকম ধরনের কন্ডিশনটাকে আমরা বলবো বাহক। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার যদি আমরা হিমোফিলিয়াতে আসি তাহলে হিমোফিলিয়াতে কি হবে? একটা দিকে আমি হিমোফিলিয়ার বর্ণানুতে ব্যাপারটাকে বুঝিয়ে দিই একটু। দেখো, যদি হিমোফিলিয়াতে লিখি স্বাভাবিক, আচ্ছা অ্যাকচুয়ালি প্রথমে জেনে নেওয়া যে আক্রান্ত আর নর্মাল জিন, যদি আমরা এটা বলি নর্মাল জিনটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল এইচ দিয়ে, আর যেটা অ্যাফেক্টেড জিন হবে, যেটা হচ্ছে আক্রান্ত জিন, এটাকে ডিনোট করব স্মল এইচ দিয়ে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার যদি আমরা হিমোফিলিয়ার ব্যাপারটাকে নিই তাহলে আমরা একটা আক্রান্ত পুরুষকে নিই প্রথমে। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, প্রথমে আমরা আক্রান্ত পুরুষ না নিয়ে আমরা স্বাভাবিক পুরুষটাকে নিই। আগে স্বাভাবিকটাকে বোঝো, আচ্ছা নর্মাল যে কোনো পুরুষের আমাদের এইটা দিয়ে ডিনোট করি এক্স ওয়াই, তাই না? ক্রোমোজোম বিন্যাসটা আমরা এক্স ওয়াই দিয়ে ডিনোট করি। এবার যেহেতু আমরা বলেছি যে হিমোফিলিয়া আর বর্ণান্ধতা হচ্ছে আমাদের
এক্স লিঙ্কড রোগ মানে এক্স লিঙ্ক মানে হচ্ছে এক্স ক্রোমোজোমের দ্বারা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বহন হচ্ছে, তাহলে দেখো এই যে নর্মাল জিন কি বলেছি আমরা ক্যাপিটাল এইচ, তার মানে যদি স্বাভাবিক পুরুষ তার কোনো রোগ নেই, তার কোনো হিমোফিলিয়া নেই, তাহলে আমরা কি করব এই এক্সের মাথায় একটা ক্যাপিটাল এইচ বসিয়ে দেবো আর ওয়াইকে যেমন আছে তেমন রেখে দেবো। বোঝাতে পারলাম? যেহেতু এই যে পুরুষটা রয়েছে স্বাভাবিক, এর কোনো রোগই নেই, তাহলে আমরা কি করব নর্মাল জিন এইচ এইটাকে বসাবো কার মাথাতে, এক্সের মাথাতে। ভুল করে আবার ওয়াইয়ের মাথাতে বসিয়ে দিয়ে চলে আসুন, আমরা ওয়াই লিঙ্কড রোগগুলো এখানে পড়ছি না, ঠিক আছে? তাহলে আমাদের এক্সের মাথাতে ক্যাপিটাল এইচটাকে বসিয়ে দেবো। আচ্ছা, যদি আমাদের এই পুরুষটা আক্রান্ত হয়ে যায়, তাহলে আক্রান্ত অবস্থায় তাকে কি বসাবো? দেখো আক্রান্ত জিনটা কি স্মল এইচ, তাহলে এর মাথাতে তোমরা স্মল এইচ বসাবে আর ওয়াইটাকে যেমন আছে তেমন রেখে দেবে। বলো বোঝাতে পেরেছি? তাহলে এই গেল স্বাভাবিক পুরুষ আর আক্রান্ত পুরুষ। যদি তোমরা বলো যে স্বাভাবিক মহিলা, যদি তোমরা বলো যে স্বাভাবিক মহিলা, আচ্ছা আরেকটা হচ্ছে আক্রান্ত মহিলা আর একটা হচ্ছে বাহক মহিলা। ঠিক, এবার দেখো যে কোনো আমরা মহিলাকে ডিনোট করি আমরা কি দিয়ে? এক্স আর এক্স দিয়ে, যেহেতু তাদের কাছে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই না? তাহলে দেখো যদি আমরা বলি একটা স্বাভাবিক মহিলাকে আমরা ডিনোট করব, যদি আমরা বলি একটা স্বাভাবিক মহিলাকে ডিনোট করব, তাহলে কি করতে হবে? স্বাভাবিক তো, তার কোনো রোগ নেই, তাহলে নর্মাল জিনটাকে বসাতে হবে। নর্মাল জিন কি আমাদের? দেখো একটা এক্স, এর মাথাতে একটা এইচ বসিয়ে দাও, কোন এইচটা? ক্যাপিটাল এইচ। আর একটা এক্স আছে তার মাথাতেও একটা ক্যাপিটাল এইচ বসিয়ে দাও, তাহলে কমপ্লিট। কি কমপ্লিট? একটা স্বাভাবিক মহিলাকে ডিনোট করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই আক্রান্ত মহিলা, এর রোগ আছে, কি রোগ আছে? হিমোফিলিয়া রোগ আছে। তাহলে যদি রোগ আছে তাহলে অবশ্যই দেখো এই স্মল এইচটাতে থাকতে হবে। এবার আমি বলেছি যে স্মল এইচটা কখন প্রকাশিত হবে? যখন তারা দুটোই থাকবে, হোমোজাইগাস রূপে থাকবে। তাহলে দেখো এখানে দুটো এক্স আছে, তাই না? দুটো এক্স আছে, তা দুটো এক্সেই ওই স্মল এইচটা বহন করবে, দুটো এক্সই ওই স্মল এইচটা বহন করবে, তবেই তারা প্রকাশিত পাবে, তবেই সমসংকর ব্যাপারটা আসবে, তবেই হোমোজাইগাস ব্যাপারটা আসবে, তাই না? তাহলে এই যে আক্রান্ত মহিলাটা রয়েছে তার এক্সের মাথায় দুটোই কিন্তু স্মল এইচ চলে আসবে। বোঝাতে পারলাম? দুটোই কিন্তু স্মল এইচ চলে আসবে, দুটো স্মল এইচ থাকবে, তবে কিন্তু সেই রোগটা প্রকাশিত হবে, যেহেতু আমি এখানে আক্রান্ত মহিলাটাকে নিয়েছি। যদি আমি বলি বাহক মহিলা, তাকে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যে সে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। বাহক মহিলাকে তুমি বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না, সে তার নর্মাল লাইফ, স্বাভাবিক লাইফ লিড করবে, কিন্তু ভিতরে যদি আমরা জিন বিন্যাসটা দেখি তাহলে দেখবো যে ভেতরে একটা প্রচ্ছন্ন জিন হিমোফিলিয়া রয়ে গেছে, তাই না? সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো বাহক। কাকে বলবো আমরা? বাহক। সেই বাহকেরটা আমরা কীভাবে ডিনোট করব? সেই বাহকেরটা আমরা ডিনোট করব একটা এক্সের ওপরে ক্যাপিটাল এইচ আর একটা এক্সের ওপরে আমরা স্মল এইচ। দেখো এই যে কন্ডিশনটা আমি এখানে লিখছি, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাতে দেখো যে এখানে ক্যাপিটাল এইচ রয়েছে আর স্মল এইচ রয়েছে, তাহলে প্রকাশিত কে পাবে? এ প্রকাশ পাবে। কেন এ প্রকাশ পাবে? তার কারণ এইটা হচ্ছে আমাদের প্রকট জিন, এইটা হচ্ছে আমাদের প্রকট জিন, আর এইটা যেহেতু প্রচ্ছন্ন জিন, ওটা যেহেতু প্রচ্ছন্ন জিন, তাহলে কখন প্রকাশ পাবে? যখন দুটো থাকবে। দেখো এখানে দুটো আছে, তো ও প্রকাশিত হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে। কিন্তু এইখানে এই মেয়েটা, এই মহিলাটি, সে তার নর্মাল লাইফ লিড করবে, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু হিমোফিলিয়ার জিনটাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন বহন করে নিয়ে যাবে। ঠিক বোঝাতে পারলাম এই ব্যাপারটা? ঠিক যদি তোমরা বর্ণান্ধতার ক্ষেত্রে দেখো, সেইখানেও কিন্তু একই ব্যাপার। বর্ণান্ধতার ক্ষেত্রে এখানে যে কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা হয়, এখানে কিন্তু এই যে নর্মাল জিনটা আছে, এই নর্মাল জিনটাকে বলা হয়, এই যে নর্মাল জিনটা আছে, নর্মাল জিনটাকে ডিনোট করা হয় সি প্লাস, আর যে আক্রান্ত জিনটাকে ডিনোট করা হয় শুধু সি দিয়ে। বোঝাতে পারলাম? সি প্লাস আর সি দিয়ে, সি প্লাস আর সি দিয়ে। এইবার এইখানে দেখো এই সেম ব্যাপারটাকে আমি এই দিকটাকে আমরা কি করছি? বর্ণান্ধতার জন্য আমরা অ্যাপ্লাই করছি। দেখো স্বাভাবিক পুরুষ, তাহলে অবশ্যই এখানে স্বাভাবিক পুরুষটা কি হবে? ভালো করে বুঝতে হবে। স্বাভাবিক পুরুষ, তাহলে নর্মাল একটা স্বাভাবিক পুরুষকে কেমনভাবে লিখি? এরকম। কিন্তু যদি বলি যে বর্ণান্ধতার স্বাভাবিক পুরুষটাকে আমাদেরকে ডিনোট করতে হবে, তখন কি করব? এই যে এক্সের ওপরে স্বাভাবিক জিনটাকে বসিয়ে দেবো, এক্সের ওপর আমরা এই স্বাভাবিক জিনটাকে বসিয়ে দিলাম, তাহলে স্বাভাবিক আমাদের পুরুষ হয়ে গেল ডিনোট করা। যদি বলি যে আক্রান্ত পুরুষ, যদি বলি যে আক্রান্ত পুরুষ, তখন আমরা কি করব? যে এই এক্সের ওপরে আমাদের কি বসাতে হবে? এই যে অ্যাফেক্টেড জিনটা বসাতে হবে, স্মল সিটাকে বসাতে হবে। কি বসাতে হবে? স্মল সিটাকে বসাতে হবে। যেহেতু ওই জিনটাই আমাদের আক্রান্ত, ওই জিনটাই প্রচ্ছন্ন জিন, ওই জিনটাই এক্সে থাকলেই সে কিন্তু আক্রান্ত হয়ে যাবে। ঠিক বোঝাতে পারলাম? এইবার যদি আমরা স্বাভাবিক মহিলাটাকে লিখি, তাহলে কি লিখবো? স্বাভাবিক মহিলার ক্ষেত্রে আমরা কি লিখবো? দেখো দুটো এক্স আছে, লিখে দিলাম দুটো এক্স আমরা লিখে দিলাম। এবার এর মাথাতে আমরা এখানে এইচ বসাচ্ছিলাম, তাই না? তাহলে এখানে কি বসাবে? তোমরা সি প্লাস বসাবে, দুটোতেই সি প্লাস বসিয়ে দেবে, তাহলে সে স্বাভাবিক হয়ে গেল, কারণ এর স্বাভাবিক জিন হচ্ছে সি প্লাস।
আচ্ছা যদি আক্রান্ত মহিলা বসায়, দেখো এখানে আক্রান্ত মহিলা আছে, যদি আক্রান্ত মহিলা বসায় তাহলে কি হবে, দুটোই স্মল সি হয়ে যাবে, কারণ আক্রান্ত হলে তো দুটোই প্রচ্ছন্ন জিনটা এখানে বর্তমান থাকবে। যদি বলি বাহক তাহলে সেম হবে, খালি এখানে একটা সি প্লাস এখানে একটা স্মল সি হয়ে যাবে, তাহলে এ হয়েছে বাহক। আমাদের এই যে এই জিনটা এ বাহক, এই জিনটা কিন্তু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি করবে, ট্রাভেল করবে, সঞ্চারিত হবে। বোঝাতে পারলাম? তাহলে এই গেল তোমাদের যে ক্রসগুলো দেবে, একটু পরে আমরা ক্রসগুলো করব, তখন আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে মোটামুটি একটা আমি তোমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিলাম, যেখান থেকে তোমরা এই কোয়েশ্চেনগুলোকে করতে পারবে আরও ভালোভাবে, তাই না? তো এবার আমরা কোয়েশ্চেনগুলোতে চলে যাই এবং কোয়েশ্চেনগুলোতে গিয়ে তোমাদের ডাউটগুলোকে আরও ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? খুব ভালো কোয়েশ্চেন। বলছে মানুষের অটোজোমে থাকা, কোথায় থাকে? অটোজোমে বলেছে, তাই না? অটোজোমে, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? অটোজোম দ্বারা কোনটি নিয়ন্ত্রিত হয় না, ভালো করে বোঝো। রোলার জিভ, না থ্যালাসেমিয়া, না হিমোফিলিয়া, না যুক্তকানের লতি। তাহলে অটোজোম দ্বারা কোনটা নিয়ন্ত্রিত হয় না? এখনই তো পড়লে যে এক্স দ্বারা যে রোগটা নিয়ন্ত্রিত হয়, এক্স লিঙ্ক জিনগত রোগ, সেটা হচ্ছে হিমোফিলিয়া। তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট। বাদ বাকিগুলো রোলার জিভ, থ্যালাসেমিয়া, যুক্তকানের লতি, এগুলো সবই কিন্তু আমাদের অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ক্লিয়ার? ওকে, বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন বলছে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এই তো তোমাদের কোয়েশ্চেন চলে এসেছে, এখনই যেটা পড়ালাম সেটারই কোয়েশ্চেন চলে এসেছে। আর ভেবো না যে এই কোয়েশ্চেনগুলো আসবে না, এইগুলো কিন্তু মাধ্যমিকেরই কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ওখান থেকেই না হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলে দেখো কি বলেছে, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। তাহলে আমি এখানে লিখতে পারি পিতা, আর এখানে লিখে দিলাম আমি মাতা। ওকে ডান, পিতা ও মাতা দুটো আমি লিখে দিলাম। এরপর কি বলেছে, উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। কার বাহক? থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়াকে আমরা কিভাবে ডিনোট করছিলাম? আর ক্যাপিটাল আর স্মল আর, তাই না? তাহলে উভয়ই বাহক। বাহক মানে কি, একটা ক্যাপিটাল আর থাকবে, একটা স্মল আর থাকবে। এই ক্ষেত্রেও তাই, একটা ক্যাপিটাল আর থাকবে, একটা স্মল আর থাকবে, তাই না? তাহলে দেখো দুটোকে আমরা উভয় তো বাহক বলেছে, দুজনেই তো বাহক, পিতাও বাহক মাতাও বাহক। তাহলে আমরা দুটো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে লিখে ফেললাম, তাই না? ক্লিয়ার? এইবার দেখো এদের কি বলেছে, ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে। তাহলে আমরা ক্রসটাকে সেরে ফেলি। ক্রস কিভাবে করবে, একবার এই আর এর সাথে এই আরকে গুণ করবে, দেখো ক্যাপিটাল আর, আবার এই আরটাকে এই স্মল আর এর সাথে গুণ করবে, কি হয়ে গেল আমাদের ক্যাপিটাল আর স্মল আর, তাই না? আবার এই যে ছোট আরটা রয়েছে এর সাথে আবার ক্যাপিটাল আরটাকে গুণ করবে, দিয়ে কি করবে, দেখো ক্যাপিটাল যেটা প্রকট সেটাকে আগে লিখতে হবে, তো ক্যাপিটাল আর এখানে স্মল আর, তো স্মল আর তোমরা বসাবে। আবার এই স্মল আরটাকে আবার কার সাথে গুণ করবে, এই স্মল আর এর সাথে গুণ করবে, দেখো স্মল আর। বোঝা গেছে? তাহলে কি হয়ে গেল, এখানে ক্রসটা করাতে বুঝতে পারলাম এই যে এ রয়েছে, এ কি হবে, এ স্বাভাবিক একদম, আর এ কি, এ হচ্ছে বাহক, এও বাহক, এ হচ্ছে আক্রান্ত, তাই না? তাহলে চারজনের মধ্যে এইখানে থ্যালাসেমিয়াতে তুমি বলতে পারবে না যে কোনটা পুত্র সন্তান কোনটা কন্যা সন্তান, তোমাদেরকে শুধু সন্তান বলতে হবে, তাই না? এই চারটে সন্তানের মধ্যে দেখলাম যে একজন স্বাভাবিক, একজন তোমাদের বাহক, দুজন বাহক আর একজন আক্রান্ত। এবার এই অপশনের সাথে মেলাও, দেখো বলেছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত 100%-এর মধ্যে কটা, চারটের মধ্যে কটা আক্রান্ত হয়েছে, একজনই আক্রান্ত হয়েছে, তাহলে 25%। 100%-এর মধ্যে চারটের মধ্যে যদি 100% করো তাহলে 25% আক্রান্ত হচ্ছে। দেখো 2 নম্বর অপশন কারেক্ট হয়ে গেল, খুব সহজেই কিন্তু এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেল, তাই না? তো এরকম টাইপের ক্রস তোমাদেরকে দেবে। তাহলে আরও অনেক ক্রস আছে, একটার দ্বারা তো হবে না, আরও অনেকগুলো বুঝিয়ে দিই, তাহলে আশা করছি বুঝতে পারবে। বলতে থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো, আচ্ছা এই থ্যালাসেমিয়া রোগটা কি অ্যাকচুয়ালি? এই যে থ্যালাসেমিয়া হচ্ছে এই যে আমাদের গ্লোবিউলিন যে চেন আছে, আলফা গ্লোবিউলিন বিটা গ্লোবিউলিন যে চেনটা আছে হিমোগ্লোবিন তৈরি করে, এই যে চেন দুটো আছে এই দুটো চেন অ্যাকচুয়ালি ভালোভাবে তৈরি হয় না। তো ওই চেন দুটো যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় বা ওই চেন দুটোর মধ্যে কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটাও ভালো করে তৈরি হয় না। আর হিমোগ্লোবিন তৈরি না হলে কিন্তু আমাদের আরবিসিগুলোও মারা যায়। তাহলে যে আরবিসি 120 দিন বাঁচার কথা সেই আরবিসিটাই কি হচ্ছে নাকি 60 দিনে মারা যাচ্ছে। একটা আরবিসি 120 দিন বাঁচতে পারে, কিন্তু যারা থ্যালাসেমিয়ার আমাদের রোগাগ্রস্ত বা থ্যালাসেমিয়াতে আক্রান্ত তাদের আরবিসিগুলো দেখা যাচ্ছে যে 60 দিনেই মারা যাচ্ছে, তাই না? তা সেই আরবিসিগুলো মারা যাওয়ার ফলে তাদের দেহে কোন ধাতুটা বেশি জমতে থাকে? তোমরা জানো যে হিমোগ্লোবিন তার ভেতরে
আয়রন থাকে, তাই না, লোহা থাকে, লোহা। তাহলে এই যে আরবিসিগুলো মারা যাচ্ছে, ভালো করে বোঝো, আরবিসিগুলো যে মারা যাচ্ছে, এই আরবিসিগুলো কোথায় মারা যায় বলো তো? স্প্লিন। এই স্প্লিনে গিয়ে ওরা মরে, মানে ওরা ডিস্ট্রয় হয় স্প্লিনে গিয়ে। এটাকে কি বলা হয়? গ্রেভিয়ার্ড অফ আরবিসি, আরবিসি কবরস্থান বলা হয়, তাই না। এখানে সেকেন্ডে কয়েক লাখ আরবিসি গিয়ে মরে যায়, তাই না। এবার যারা থ্যালাসেমিয়া, যারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত, তাদের আরও বেশি পরিমাণ আরবিসি এখানে মরতে থাকবে, এবং যত আরবিসি ডিস্ট্রয় হতে থাকবে ওই হিমোগ্লোবিনের মধ্যে লোহার পরিমাণটা এই স্প্লিনের মধ্যে আরও বেশি পরিমাণ জমতে থাকবে। 120 দিনে যেটা জমার কথা তার ডবল 120 দিনে আরও বেশি জমে যাবে। তো তখন এই যে স্প্লিন, এই স্প্লিনের যে সাইজ সেটা আরও বড় হয়ে যাবে। এই ঘটনাকে বলা হয় স্প্লিনোমেগালি। কী বলা হয়? স্প্লিনোমেগালি। যদি তোমাদের লিভার কখনো ফুলে যায় তাহলে হবে হেপাটোমেগালি, তাই না। আর যদি স্প্লিন ফুলে যায় তাহলে বলা হবে স্প্লিনোমেগালি। তাহলে এই স্প্লিনের মধ্যে না লোহা জমতে থাকে। কি জমতে থাকে? লোহা জমতে থাকে। তার কারণে হিমোগ্লোবিনের মধ্যে লোহা আছে। ঠিক বোঝাতে পারলাম? তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে? ফার্স্ট অপশনে তোমরা পেয়ে যাচ্ছ লোহা। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। একজন হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র হবে। খুবই ভালো কোয়েশ্চেন, খুব ভালো করে পড়ো, দেখো খুব সহজে অ্যান্সার বের করে দেবো। একজন হিমোফিলিয়ায় আক্রান্ত মহিলা, তাহলে আক্রান্ত মহিলা মানে হচ্ছে মাতা। মাতাকে কি বলেছে? এই মাতাকে কি বলেছে? হিমোফিলিয়ায় আক্রান্ত। তাহলে যদি আমরা ক্রসটা করি তাহলে এক্স, একটা মহিলার মধ্যে দুটো এক্স থাকবে এবং সে কিনা হিমোফিলিয়াতে আক্রান্ত। তাহলে আক্রান্ত জন্য আমরা কি লিখি? একটা স্মল এইচ, এখানেও একটা স্মল এইচ। যদি বলতো যে বাহক মহিলা তাহলে এখানে একটা ক্যাপিটাল এইচ, একটা স্মল এইচ দিতাম। যদি বলতো যে এখানে একদম কমপ্লিট স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক মহিলা, তাহলে দুটোই ক্যাপিটাল এইচ দিয়ে দিতাম। যেহেতু আক্রান্ত বলেছে ওই জন্যে দুটোই স্মল এইচ দিয়েছি। এরপর কি বলেছে? পিতাকে কি বলেছে? এরপর পিতাকে কি বলেছে? পিতা না স্বাভাবিক পুরুষ, তাই না। এই দেখো স্বাভাবিক পুরুষ। স্বাভাবিক পুরুষ মানে কি? একটা এক্স, তার মাথাতে ক্যাপিটাল এইচ এবং ওয়াই। ওয়াইকে তো যেমন খুশি তেমন তোমাকে রেখে দিতে হবে, যেহেতু ওয়াই ক্রোমোজোম বাহিত কোনো রোগ আমরা এখানে পড়ছি না। তাহলে দেখো এটার সাথে এটা ক্রস করতে বলছে, অবশ্যই করবো আমরা। ক্রস কীভাবে করবো একদম শিখিয়ে দিচ্ছি তোমাদের। এই এক্সের সাথে এই এক্স গুণ করবে, কী হবে আমাদের? দেখো ভালো করে এই ক্যাপিটাল এইচটা হচ্ছে আমাদের প্রকট জিন, তাহলে এইটাকে আমাদের সবসময় আগে রাখতে হবে। তাহলে এক্স এর মাথাতে ক্যাপিটাল এইচ, আর এই যে এক্স রয়েছে এর মাথাতে আছে স্মল এইচ, লিখে দিলাম। আবার এই এক্সটার সাথে এই ওয়াইটার গুণ করবে তোমরা, কি হবে? এক্স স্মল এইচ আছে, স্মল এইচ লিখে দিলাম, এখানে ওয়াই আছে, ওয়াই লিখে দিলাম। আবার দেখো এইটা পড়ে আছে, এই এক্সটার সাথে এইটার গুণ করবে। তাহলে দেখো এক্স কোনটা আগে লিখবো? এটাকে আগে লিখবো যেহেতু এটা প্রকট আছে। তাহলে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স এখানে কি আছে? স্মল এইচ। আর এইখানে কি আছে? এই এক্সটার সাথে আবার কি লিখবে? ওয়াইটার গুণ করবে। তাহলে এক্স স্মল এইচ আর এখানে ওয়াই যেমন আছে তেমন রেখে দেবে, তাই না। তাহলে এবার দেখো ভালো করে বলছো, এই যে মহিলাটা হলো, সরি এটাকে বলতে হবে কন্যা। তাহলে এটা কেমন হবে? বাহক কন্যা। এটা কেমন হবে? বাহক কন্যা, যেহেতু একটা ক্যাপিটাল এইচ আছে একটা স্মল এইচ আছে। আচ্ছা, এই যে এখানে পুত্ররা জন্ম নিয়েছে এ হবে আক্রান্ত, আক্রান্ত পুত্র হবে, তাই না। এ হবে আক্রান্ত পুত্র। আচ্ছা, এ কি হবে? এ কি হবে? দেখো একটা ক্যাপিটাল এইচ একটা স্মল এইচ, তাহলে এও হবে বাহক, এ হবে বাহক কন্যা। আচ্ছা, এ কি হবে? দেখো একটা ক্যাপিটাল এইচ নেই, তার মানে কি? একটাই আছে, সেটা হচ্ছে স্মল এইচ, তার মানে এ হয়ে যাবে আমাদের আক্রান্ত, হয়ে যাবে আক্রান্ত পুত্র, তাই না। এ হয়ে যাবে আক্রান্ত পুত্র। কি হয়ে যাবে? আক্রান্ত পুত্র। ক্লিয়ার? ওকে। তাহলে দেখো বাহক কন্যা আক্রান্ত পুত্র, বাহক কন্যা আক্রান্ত পুত্র। আচ্ছা দেখো ভালো করে বুঝবে এই ব্যাপারটা। দেখো এইখানে আছে এক্স এইচ, এক্স এইচ। এই যে মহিলাটা এ কিন্তু স্বাভাবিক, কিন্তু এই মহিলাটা এ কিন্তু বাহক। একটা স্মল এইচ চলে আসাতে এ বাহক হয়ে গেল। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যদি এই মহিলাটাকে আক্রান্ত হতে হয় তাহলে এর মধ্যে দুটোই স্মল এইচ আসতে হবে, তবেই সে আক্রান্ত হবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যদি একটা স্মল এইচই চলে আসে তাহলেই সে আক্রান্ত হয়ে যাবে, যদি একটা স্মল এইচও চলে আসে তবেই সে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, এখানে দুটো স্মল এইচ আসতে হবে তবেই কিন্তু সে আক্রান্ত হবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখো একটা স্মল এইচ আসবে তাহলেই সে আক্রান্ত হয়ে যাবে, তার কারণ এখানে আর তো এক্স নেই, আর তো এক্সই নেই। এক্স তো আছে একটা, পুরুষদের ক্ষেত্রে একটা ওয়াই একটা এস, তাহলে ওই এক্সের মাথাতে যেটাই থাকবে সেটাই প্রকাশিত হয়ে যাবে। যদি ক্যাপিটাল এইচ থাকে তাহলে সেটা প্রকাশিত হবে, যদি স্মল এইচ থাকবে সেটা প্রকাশিত হবে। কিন্তু এইখানে তো সেই ব্যাপারটা নেই, এখানে কি আছে? দুটো এক্স আছে, দুটো এক্স থাকলে কি হবে?
একটা প্রকট একটা প্রচ্ছন্ন দুটোরই বসার সুযোগ আছে। যখন দুটো প্রচ্ছন্ন বসবে তখন সেটা প্রকাশ পাবে। যদি একটা প্রকট একটা প্রচ্ছন্ন তাহলে প্রকট প্রকাশিত হবে, যদি দুটোই প্রকট তাহলে অবশ্যই প্রকটই প্রকাশিত হবে, তাই না? বোঝাতে পারলাম? আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ক্লিয়ার? ওকে, তো দেখো বুঝে নাও এখানে অ্যান্সার কোনটা হবে। দেখো 100%। আচ্ছা কোনটাকে চেয়েছে? পুত্রকে চেয়েছে। পুত্র হলে কি হবে? এখানে পুত্রকে চেয়েছে। দেখো দুটো পুত্রই আক্রান্ত, এও আক্রান্ত এও আক্রান্ত, তাহলে 100% পুত্র হবে আমাদের আক্রান্ত। বল, বোঝা গেছে? ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। আচ্ছা এই হিমোলাইটিক অ্যানিমিয়া মানে কি? হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে যে তোমাদের ওই যে থ্যালাসেমিয়ার ব্যাপারটা, ঠিক আছে? ওইখানে যে হিমোগ্লোবিনগুলো ঠিকঠাকভাবে তৈরি হয় না আমাদের, ওই যে আলফা চেন বিটা চেনের মধ্যে অসঙ্গতি দেখা যায়। তো এই হিমোলাইটিক অ্যানিমিয়া তোমরা মনে রাখবে, এই হিমোলাইটিক অ্যানিমিয়াটা কিন্তু আমাদের থ্যালাসেমিয়াতে হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? হিমোলাইটিক অ্যানিমিয়াটা হয় আমাদের থ্যালাসেমিয়ার জন্য, এটা মনে রেখে দেবে। ওকে, ডান। চলো নেক্সট কোয়েশ্চেন। পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি দেখা যাওয়ার কারণ কি? একটু আগে বোঝালাম যে পুরুষদের ক্ষেত্রে কেন হিমোফিলিয়া বেশি দেখা যায়। ভালো করে বুঝছো। দেখো এই যে এক্স আর এক্স আছে, এটা একটা মহিলা, তাই না? এবার এ যদি হিমোফিলিয়াকে আক্রান্ত হতে হয় তাহলে অবশ্যই এর মাথাতে দুটোই স্মল এইচ হতে হবে, তবেই সে আক্রান্ত হবে। কিন্তু যদি তোমরা একটা আমাদের একে দেখো, পুরুষকে দেখো, তখন তুমি দেখবে যে এইখানে যেটাই থাকবে সেটাই আমাদের প্রকাশ পেয়ে যাবে। একটা এক্স আছে মানে এখানে যদি আমাদের শুধু এইচ থাকে তাহলে সেটা প্রকাশ পেয়ে যাবে, আর যদি আমাদের শুধু স্মল এইচ থাকে সেটা প্রকাশ পেয়ে যাবে। মানে ওয়াইটা তো কোনো ফ্যাক্টরই করছে না এখানে, এই এক্সের মাথাতে যেটা থাকছে সেটাই আমাদের প্রকাশিত পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা কী হবে? যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এক্স ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য, ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য, না ওয়াই ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই দুটো অপশনটাকে প্রথমেই কেটে দাও, এই দুটো অপশনটা প্রথমে কাটো। ওয়াই ক্রোমোজোম বাহিত তো রোগ আমাদের সিলেবাসে নেই, তাহলে এক্স ক্রোমোজোম বাহিত, তাহলে এই এক্স ক্রোমোজোম বাহিত দুটোর মধ্যে একটা হবে। তাহলে ভালো করে বলছো, আমরা প্রকট বৈশিষ্ট্য নিয়ে রোগ পড়ছি না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে রোগ পড়ছি? আমরা অলওয়েজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আমাদের সিলেবাসে যতগুলো রোগ আছে তিনটেই হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এটা দেখো প্রচ্ছন্ন, তার মানে 1 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট, বাকিগুলো হচ্ছে রং। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছি আমি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাক। বলছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর AHF, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হলো কোনটা? ফ্যাক্টর 6, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 5 না ফ্যাক্টর 9? ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ফ্যাক্টর 9। ফ্যাক্টর 9 কেন হয়ে গেল? এইটাকে আমাদের পিটিসি ফ্যাক্টরও বলা হয়, এটাকে আমাদের পিটিসি ফ্যাক্টরও বলা হয়, এটাকে আমাদের পিটিসি ফ্যাক্টরও বলা হয়, তাই না? এবার আমি বলি যে তোমাদের হিমোফিলিয়া রোগটা আছে, এই যে হিমোফিলিয়া যে রোগটা আছে, এই হিমোফিলিয়া রোগটা অ্যাকচুয়ালি দু ধরনের হয়। একটা হচ্ছে হিমোফিলিয়া এ, মানে তোমাদের HA বলে আমি ডিনোট করে দিচ্ছি, বুঝে নিও। HA মানে হচ্ছে হিমোফিলিয়া এ, আর এখানে হচ্ছে HB মানে হিমোফিলিয়া বি। এবার এই দুটো ভালো আলাদা নাম আছে। এবার এইটাকে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া। কি বলা হবে? রয়্যাল হিমোফিলিয়া। এটাকে বলা হবে রয়্যাল হিমোফিলিয়া, তাই না? এটাকে বলা হবে রয়্যাল হিমোফিলিয়া। আর এইটাকে বলা হবে ক্রিস্টমাস রোগ। কি বলা হবে? ক্রিস্টমাস রোগ। ঠিক আছে, এটাকে রয়্যাল হিমোফিলিয়া কেন বলা হয়? কারণ ইংল্যান্ডের যে রানী ছিল ভিক্টোরিয়া, ওনার মধ্যে প্রথম দেখা যায় এবং ওই ফ্যামিলিগুলো থেকে আরও রাজকীয় ফ্যামিলিগুলোতে এটা সঞ্চারিত হয়। এবার তুমি মনে কীভাবে রাখবে? দেখো সব থেকে যে আগে থেকে সে কুইন, তাই না? রানী মানে সে সব থেকে আগে থাকবে। তো এ আমাদের অ্যালফাবেটের মধ্যে এ হচ্ছে সব থেকে আগে, তাই না? তাহলে হিমোফিলিয়া এ হচ্ছে সব থেকে আগে, তার মানে সে হচ্ছে রয়্যাল, সে রাজকীয়, সে রানীর মধ্যে দেখা গেছে, তাই না? তাহলে রয়্যাল হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ। আর ক্রিস্টমাস বলে একজন ব্যক্তি ছিল, তার মধ্যে এটা দেখা গেছিলো। তো এটা হয়ে যাবে ক্রিস্টমাস রোগ। তো ওই ব্যক্তির মধ্যে প্রথম দেখা গেছিলো বলে এটা ক্রিস্টমাস রোগ হিসেবে বলা হয়, হিমোফিলিয়া বি। তো এই যে হিমোফিলিয়া এ, এইটা হচ্ছে ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সির জন্য হয়, আর এইটা হয় ফ্যাক্টর 9-এর ডেফিসিয়েন্সির জন্য হয়। ঠিক আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর মানে হচ্ছে যে রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর। ঠিক আছে, অতটা তোমাদের জানতে হবে না, বাস তোমাদের মনে রাখো এখানে যদি ফ্যাক্টর 8 থাকতো ওটাও কিন্তু হতো। ঠিক আছে, বুঝতে পারলাম। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে
এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ ও এক্স স্মল এইচ ওয়াই এরূপ মাতা ও পিতার মধ্যে ক্রস করলে কত শতাংশ হিমোফিলিক পুত্র ও কন্যা হতে পারে তা বর্ণনা করো। মানে যে অপশনের মধ্যে তোমাকে বেছে নিতে হবে। তো চটপট আমরা ক্রস করে ফেলি। কি বলেছে? এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ মানে হচ্ছে একটা বাহক, তাই না? আর এর সাথে কার ক্রস করতে বলেছে আমাদের? এক্স ক্যাপিটাল স্মল এইচ আর ওয়াই এর সাথে ক্রস করতে বলেছে, তাই না? এর সাথে ক্রস করতে বলেছে। অবশ্যই আমরা ক্রস করবো, কেন করবো না? সেম যেমনভাবে শিখিয়েছি সেরকমভাবে করে নেবে। এই যেরকমভাবে করে নিতে পারবে। দেখো এইটার সাথে এটা গুণ করলে কী হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আচ্ছা, এর সাথে আবার গুণ করো এই ওয়াইটার, কী হবে? এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আচ্ছা, এটার সাথে এটা গুণ করো, কী হবে? এক্স স্মল এইচ এক্স স্মল এইচ। দুটোতেই দেখো স্মল এইচ আছে, তাই না? আর এর সাথে এর গুণ করো, কী হবে এখানে? এক্স স্মল এইচ আর ওয়াই। তাহলে এখানে কি দেখা গেল? যে এ হচ্ছে কি? এ হচ্ছে বাহক কন্যা, এ হচ্ছে আমাদের স্বাভাবিক পুত্র, এ হচ্ছে আমাদের আক্রান্ত কন্যা, আর এ হচ্ছে আমাদের আক্রান্ত পুত্র, তাই না? তাহলে একজন হচ্ছে আমাদের বাহক, একজন হচ্ছে স্বাভাবিক, একজন হচ্ছে আক্রান্ত, আর একজন হচ্ছে আক্রান্ত। তাহলে কত পার্সেন্ট আক্রান্ত? দেখো এও আক্রান্ত এও আক্রান্ত, তাহলে 50% হচ্ছে আমাদের আক্রান্ত, আর এরা দুজনে হচ্ছে স্বাভাবিক। এ স্বাভাবিকের মধ্যে বাহক, কিন্তু স্বাভাবিক লাইফ লিড করবে, তো এই দুটোকে আমরা স্বাভাবিক বলতে পারি, তাই না? তাহলে অপশনে মেলাও যে 50% কন্যা ও 50% পুত্র হিমোফিলিক। ভালো করে বোঝো, 50% কন্যা ও 50% পুত্র হিমোফিলিক। আমাদের দুটো পুত্রের মধ্যে একটা পুত্র আক্রান্ত এবং একটা পুত্র হচ্ছে স্বাভাবিক, তাই না? আর দুটো কন্যার মধ্যে একটা কন্যা হচ্ছে বাহক আর একটা কন্যা হচ্ছে আমাদের আক্রান্ত। তো দেখো এই অপশনটা তো অনেকটা মিলে যাচ্ছে, তাই না? যে 50% কন্যা আর 50% পুত্র হিমোফিলিক, আর বাদ বাকি দুটো হচ্ছে আমাদের স্বাভাবিক। বেশ, এই অপশনটা আমি হাতে রাখলাম। বাকিগুলো দেখো 100% পুত্র 50% কন্যা হিমোফিলিক, এইটা তো হবেই না, তাহলে এটা বাদ দাও, কারণ যেহেতু একটা পুত্র আমাদের স্বাভাবিক এসছে। এটা দেখো 100% পুত্র ও কন্যা হিমোফিলিক, দেখো কন্যা একটা স্বাভাবিক এসছে, একটা আমাদের হিমোফিলিক এসছে, তো এটা আমাদের হবে না। 50% পুত্র হিমোফিলিক, হ্যাঁ 50% পুত্র হিমোফিলিক, একটা স্বাভাবিক একটা হিমোফিলিক। আর 100% কন্যা হিমোফিলিক অবশ্যই নয়, কারণ এ তো হচ্ছে আমাদের হিমোফিলিক নয়, এ তো আমাদের বাহক স্বাভাবিক। তাহলে অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট। বলো, বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে? এইভাবে কিন্তু পরীক্ষাতে ক্রস করে তোমাদেরকে তাড়াতাড়ির মধ্যে অ্যান্সার দিতে হবে। অবশ্যই তোমরা ভুল অ্যান্সার দিয়ে চলে আসো না আবার, তার কারণ ভালো করে দেখে নিতে হবে অ্যান্সারের মধ্যে। সবগুলো দেখো একই ধরনের অ্যান্সার, বাট একদম কারেক্ট হচ্ছে এইটা, হচ্ছে একদম কারেক্ট রাইট অ্যান্সার। চলো, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? নেক্সট কোয়েশ্চেন, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার মাতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। ভালো করে পড়ো। স্বাভাবিক পিতা কোন রোগের? বর্ণান্ধ রোগে। স্বাভাবিক পিতা মানে হচ্ছে এক্স সি প্লাস ওয়াই, এটাই তো আমি শেখালাম। এক্স সি প্লাস ওয়াই মানে হচ্ছে স্বাভাবিক আমাদের পুরুষ, তার মানে স্বাভাবিক পিতা, তার সাথে বর্ণান্ধ তার বাহক মাতা। এবার এই যে বাহক মাতা বলেছে, এই বাহক মাতাটা কেমনভাবে লিখবে তোমরা? দেখো এক্স সি প্লাস এক্স সি, এটা হচ্ছে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। এটাকে দেখে তোমরা বাইরে থেকে, এই মহিলাকে দেখে তোমরা বুঝতে পারবে না যে এর মধ্যে রোগ আছে। এ কিন্তু স্বাভাবিক লাইফে লিড করবে, কিন্তু এর ভেতরে একটা প্রচ্ছন্ন দিক লুকিয়ে আছে, এই জন্য আমরা একে বাহক বলছি। এবার কি বলেছে? যে কন্যা সন্তান, দেখো ভালো করে বলছো কন্যা সন্তান, তাহলে শুধু আমাদেরকে কন্যা সন্তানগুলোকে বের করতে হবে। যদি মাল্টিপল চয়েস এরকম কোয়েশ্চেন আসে, তাহলে তোমাদের সময়টাকে আরও বাঁচাতে হবে। কীভাবে সময় বাঁচাবে? দেখো, কন্যা সন্তান বের করতে বলেছে, তো তুমি শুধু কন্যা সন্তানগুলোকে বের করবে। দেখো এই এক্সের সাথে এই এক্সটাকে গুণ করবে, কি হবে? এক্স সি প্লাস, হ্যাঁ কি না? আবার এই এক্সটার সাথে তুমি এই এক্সটাকে গুণ করবে, দিয়ে কী হবে? দেখো এক্স সি প্লাস আর এক্স সি। দেখো দুটো কন্যা সন্তান বেরিয়ে গেল, পুত্রগুলোকে বের করার দরকার নেই, তার কারণ আমাদের কোয়েশ্চেনে শুধু কন্যা সন্তান জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? কন্যা সন্তান বর্ণান্ধ হবার সম্ভাবনা নিরূপণ করো। তাহলে এর মধ্যে একটাও কি কন্যা সন্তান বেরিয়েছে? দেখো এ হচ্ছে স্বাভাবিক, এ হচ্ছে বাহক, তাহলে 0% অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? দেখো এ বাহক বলে তোমরা আবার 25% করে দিও না, বাহক কিন্তু বলেনি, একদম পিওর আক্রান্ত বলতে চেয়েছে, তাই না? বোঝাতে পেরেছি? তাহলে আমাদের এখানে 0% অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা অলরেডি করলাম, তো ডবল হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। তাহলে বলছে কোন প্রকার বর্ণান্ধ, তোমাদের 3 ধরনের বর্ণান্ধ আছে। একটা হচ্ছে প্রোটোনোপিয়া, একটা হচ্ছে
এটা হচ্ছে লাল বর্ণ চিনতে পারে না। এটা হচ্ছে আমাদের লাল বর্ণ চিনতে পারে না। প্রোটোনোপিয়া মানে হচ্ছে আমাদের লাল বর্ণ চিনতে পারে না, ঠিক আছে। এইবার আরেকটা আছে তোমাদের ট্রাইটানোপিয়া, আরেকটা আছে ডিউটারনোপিয়া। একটা আছে ট্রাইটানোপিয়া আর একটা হচ্ছে ডিউটারনোপিয়া। তো এই দুটো মানে কি? ট্রাইটানোপিয়া মানে কি? ট্রাইটোনোপিয়া মানে হচ্ছে নীল, আর ডিউটারনোপিয়া মানে হচ্ছে সবুজ। তাহলে যে প্রোটোনোপিয়ায় আক্রান্ত সেই ব্যক্তিকে বলা হবে প্রোটোনোপ, যে ট্রাইটানোপিয়ায় আক্রান্ত সেই ব্যক্তিকে বলা হবে ট্রাইটানোপ, আর যে ডিউটারনোপিয়ায় আক্রান্ত সেই ব্যক্তিকে বলা হবে ডিউটারনোপ। তাহলে ডিউটারনোপ মানে হচ্ছে সে সবুজ রং চিনতে পারে না, ট্রাইটানোপ মানে হচ্ছে সে নীল রং চিনতে পারে না, আর যে প্রোটোনোপিয়া সে লাল রং। তোমাদের সব থেকে কোয়েশ্চেন বেশি আসে এইটা নিয়ে, ঠিক আছে, আমাদের প্রোটোনোপিয়াটা নিয়ে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে, তো এটা মনে রাখবে। তো দেখো কোন প্রকার বর্ণনায় ব্যক্তি লাল রং চিনতে পারে না, তাহলে একদম চোখ বুঝে অ্যান্সার করে দেবে, সেটা হচ্ছে প্রোটোনোপিয়া। কারেক্ট? বোঝাতে পেরেছি? চলো, বর্ণান্ধ মানুষ পৃথক করতে পারে না। দেখো এখনই বললাম লাল হলুদ বর্ণ না লাল সবুজ বর্ণ না হলুদ সাদা বর্ণ না লাল নীল বর্ণ। তো সব থেকে বেশি পরিমাণ দেখা যায় লাল সবুজ, এইটা লাল সবুজ বর্ণ তারা চিনতে পারে না, এটা ভালো করে মনে রেখে দেবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন রোগটির অপর নাম ক্রিসমাস রোগ? দেখো এখনই আমি পড়ালাম, তাই না? কোন রোগটির অপর নাম হচ্ছে ক্রিসমাস রোগ। দু ধরনের রোগ পেলাম আমরা, হিমোফিলিয়া এ আর হিমোফিলিয়া বি। তাহলে হিমোফিলিয়া এ হচ্ছে আমাদের রয়্যাল হিমোফিলিয়া, আর হিমোফিলিয়া বি হচ্ছে আমাদের কি ক্রিসমাস রোগ। বোঝাতে পারলাম? রয়্যাল হিমোফিলিয়া কীভাবে মনে রাখবে না, রানী সব থেকে এ সব থেকে অ্যালফাবেটের আগে থাকে, সে রাজকীয়, সে রানীর মতো থাকবে, সব থেকে আগে থাকবে, তাই না? তাহলে রয়্যাল হিমোফিলিয়া হচ্ছে আমাদের হিমোফিলিয়া এ, আর হিমোফিলিয়া বি হচ্ছে আমাদের ক্রিসমাস রোগ। বোঝাতে পেরেছি আমি? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে হিমোফিলিয়া বি। তো হিমোফিলিয়া এ তো রয়্যাল হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া তো প্রথমেই হবে না, বর্ণান্ধতা তো আরোই হবে না, তাই না? ক্লিয়ার? বোঝাতে পেরেছি? চলো নেক্সট কোয়েশ্চেন। বর্ণান্ধ পিতার জিনোটাইপ। বর্ণান্ধ পিতার জিনোটাইপ কী হবে? আমি এখনই বললাম যে বর্ণান্ধ রোগে আক্রান্ত পিতা, তাহলে নর্মাল পিতা মানে হচ্ছে একটা পুরুষ, তাহলে পিতার নর্মাল যেটাকে লিখি আমরা XY লিখি, নর্মাল যেটাকে লিখি আমরা XY লিখি। এবার এ বলছে বর্ণান্ধতায় আক্রান্ত, তাহলে আক্রান্ত জিনটাকে আমরা কি লিখি? নর্মাল যে প্রকট জিন সেটাকে আমরা সি লিখি, C+, আর যে প্রচ্ছন্ন জিন সেটাকে আমরা সি লিখি। তাহলে এই ব্যক্তিটা বলেছে এই পুরুষটাই এই বর্ণান্ধ রোগের আক্রান্ত, তার মানে কি X এর মাথাতে সি থাকবে, আক্রান্ত বলেছে এর মাথাতে সি দিলেই তো হয়ে যাবে, এর মাথাতে সি দিলেই তো এ আক্রান্ত হয়ে যাবে। যদি C+ দিতাম সে তাহলে স্বাভাবিক হতো। পুরুষরা কখনো বাহক হতে পারে না, থ্যালাসেমিয়ার কথা বলছি না আমি, বর্ণান্ধ আর হিমোফিলিয়ার কথা বলছি। পুরুষরা কখনোই বাহক হতে পারে না। কেন বাহক হবে? দুটো এক্স যেখানে থাকবে তবেই তো সেখানে বাহক হবে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন থাকবে তবেই তো বাহক হবে। তাহলে পুরুষরা কখনো বাহক হতে পারবে না। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে এখানে কি হবে? XC আর Y, তাহলে কোথায় মেলাও? দেখো এখানে পেয়ে যাচ্ছ তোমরা XC আর Y, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অপশন। দেখো এখানে Y এর মাথাতে আছে, তাহলে এটা প্রথমেই কেটে দিতে পারবে। XC+, এইটা মানে হচ্ছে আমাদের প্রকটটা, তার মানে হচ্ছে ও স্বাভাবিক পুরুষ, আর এ তো মহিলা দিয়েছে XX, তাহলে এটা তো প্রথমেই হবে না, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম? তো কি বলেছে? নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাবো আমরা উপযুক্ত শব্দ। প্রথম কোয়েশ্চেন কি? ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ। লিঙ্গ সংযোজিত বলেছে, তার মানে হচ্ছে এক্স লিঙ্ক, তার মানে বলেছে এক্স লিঙ্ক, তাই না? বোঝাতে পেরেছি? তাহলে এইখানে তোমরা বসিয়ে দেবে হিমোফিলিয়া বসাতে পারো, অথবা আমাদের কালার ব্লাইন্ডনেস বসাতে পারো, হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, আমি পুরোটা লিখলাম না, তোমরা যে কোনো বসিয়ে দিতে পারো। আশা করছি এই ধরনের কোয়েশ্চেন তোমাদের অত সহজ তো দেবে না, একটু ক্রিটিক্যাল টাইপে দিতে পারে। অথবা লিঙ্গ সংযোজিত আরও অনেক রোগগুলো বোঝায়, সেগুলো তোমাদের এখন সিলেবাসে নেই বলে আমি আর চর্চা করছি না। মোটামুটি একটা অ্যান্সার এটা হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা তোমরা দিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত। তাহলে আমি বললাম যে এক্স ক্রোমোজোম বাহিত রোগ দুটোই আছে, একটা বর্ণান্ধ আর একটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া। তাহলে এই যে বর্ণান্ধতার জন্য দায়ী জিনটা কোথায় থাকবে? এক্স ক্রোমোজোমে থাকবে। কোথায় থাকবে? আমাদের এক্স ক্রোমোজোমে থাকবে, এক্স ক্রোমোজোমে অবস্থিত হবে অবশ্যই। আচ্ছা, এটা ভালো করে লিখে নেবে, হ্যাঁ, এক্স ক্রোমোজোম কাটিনি ওটা, ঠিক আছে, ক্যাঁচকুচ ভেবে নিও না কেউ। 16 নম্বর কোয়েশ্চেন দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। আমি বারবার বোঝালাম, যেগুলো প্রচ্ছন্ন রোগ হবে সেগুলো সবসময় সমসংকর, বা তোমরা বলতে পারো
যে হোমোজাইগাস কন্ডিশনে, আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো এইখানে এই যে টল গাছটা আছে এইটা কেমন সিচুয়েশন, হোমোজাইগাস সিচুয়েশন। হোমোজাইগাস মানে হচ্ছে যে দুটোই একই রকম, দুটোই ক্যাপিটাল টি আছে। যদি আমরা ক্যাপিটাল টি আর স্মল টি লিখি তাহলে কি হবে, ক্যাপিটাল টি আর স্মল টি মানে হচ্ছে যে এইটা আলাদা এইটাও আলাদা, তখন এটাকে আমরা বিষম সংকর বলবো, তখন এটাকে আমরা বিষম সংকর বলবো, হেটেরোজাইগাস বলবো, তাই না? এটাকে বিষম সংকর বলবো। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এটাকে আমরা তখন বিষম সংকর বলবো। এইবার ব্যাপারটা ভালো করে বোঝো, এই যে এইখানে আমরা এই ব্যাপারটা লিখছি এটাকে হোমোজাইগাস, এইটাকে তাহলে হেটেরোজাইগাস, কিন্তু এইখানে তো এটাও প্রকট এটাও প্রকট, আর এখানে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাহলে এইখানেও প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এইখানেও প্রকট বৈশিষ্ট্যটাও প্রকাশ পাবে। কিন্তু কখন একমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, একমাত্র এই কন্ডিশনটাকেই প্রকাশ পাবে, একমাত্র এই কন্ডিশনটাতেই প্রকাশ পাবে। যখন দুটোই প্রচ্ছন্ন জিন একসাথে থাকবে তখনই প্রচ্ছন্ন জিনটা প্রকাশ পাবে। ঠিক বোঝাতে পারলাম? তাহলে এই যে হিমোফিলিয়ার জন্য দায়ী যে জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র সমসংকর হবে তখনই কিন্তু প্রকাশিত হবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেটা আবার ব্যতিক্রম, তাই না? পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স আছে, তাই যে প্রকট থাকুক অথবা প্রচ্ছন্ন থাকুক দুটোই কিন্তু যেটা থাকবে সেটাই প্রকাশ পেয়ে যাবে। আশা করছি তোমাদের এই ব্যাপারটাকে আমি ক্লিয়ার করতে পারলাম। চলো নেক্সট 17 দাগের কোয়েশ্চেন, জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এইটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্টে এই অ্যান্সারটা আমাকে জানাবে। কি জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন রোগ, একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। তো জেনেটিক কাউন্সেলিং দ্বারা আমরা থ্যালাসেমিয়ার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করি সেগুলো কি নিশ্চিত করার জন্য নিশ্চিন্ত করি, বা সেই কোন ব্যাপারটাকে আমরা দেখে বলি যে আমাদের জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া এটা হতে পারে ওটা হতে পারে, ভবিষ্যতে যে সন্তান জন্মাবে সেটা আক্রান্ত হবে না স্বাভাবিক হবে না বাহক হতে পারে। তো এই ব্যাপারটা জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে দেখা যায়। তো অ্যাকচুয়ালি কিসের জন্য এটা অ্যাকচুয়ালি কী নিশ্চিত করতে সাহায্য করে এই ব্যাপারটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন, রক্ততঞ্চনে সাহায্যকারী ড্যাশ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়। একটু আগেই বললাম যে হিমোফিলিয়া এ মানে হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া, একমাত্র তোমরা বলবে ফ্যাক্টর 8। কি বললাম, ফ্যাক্টর 8 রোগের জন্য কিন্তু আমাদের ফ্যাক্টর 8-এর জন্য আমাদের কী হয়, হিমোফিলিয়া এ রোগটা দেখা যায়। চলো আমাদের কি 19 নম্বর কোয়েশ্চেন, ওয়াই ক্রোমোজোম বাহিত জিনগুলি হলো, আচ্ছা এইটা হবে তোমাদের হোলান্ড্রিক জিন। কি বললাম, হোলান্ড্রিক, কি বললাম আমি, হোলান্ড্রিক জিন। ওয়াই ক্রোমোজোমে যেসব জিনগুলো বাহিত হয় সেগুলো জিনগুলোকে বলা হয় হোলান্ড্রিক জিন। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তোমাদের সিলেবাসে নেই ব্যাপারটা, কিন্তু তবুও মাঝে মাঝে কোয়েশ্চেন দিয়ে দেয়। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সঠিকভাবে তোমাদেরকে বোঝাতে পারছি। অবশ্যই যদি এতক্ষণ ভিডিও দেখছো তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, আর যদি কোথাও অসুবিধা হয়, কোনো কোয়েশ্চেনে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কমেন্ট করে আমাকে জানাবে, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তবুও আমরা থেকে কমেন্ট করে জানাবে, আমরা সেটাকে আরও ভালোভাবে ঠিক করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, বলেছে হিমোফিলিয়া রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের দেহে বেশি ঘটে কেন? একটু আগেই আলোচনা করলাম, তাই না, যে আমাদের প্রচ্ছন্ন যে জিন সেটা সবসময় দুটোই থাকবে তবেই প্রকাশিত হবে, তাই না? এই যে স্মল টি ব্যাপারটা এই অবস্থাতে থাকবে তবেই প্রকাশিত হবে। যদি আমরা একটা মহিলাকে দেখি, যদি আমরা একটা ফিমেলকে দেখি, যদি আমরা একটা ফিমেলকে দেখি, ফিমেলের ক্ষেত্রে কি হয়, ফিমেলের ক্ষেত্রে কি হয় বলো, যে দুটো এক্স থাকে, তাই না, দুটো এক্স থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা মেলকে দেখি, মেলদের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকে, একটা এক্স আর একটা ওয়াই থাকে। তাহলে এইখানে একটা এক্স, তো এই একটা এক্সের মাথাতে যেই জিনটাই থাকুক না কেন সেই জিনটাই প্রকাশ পেয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তো অপশন পাচ্ছে, তাই না, এইখানে তো দুটো এক্স আছে। তাহলে যদি এটা প্রকট জিন আর এটা প্রচ্ছন্ন জিন, তাহলে যদি এইখানে এক্সের ওপরে মাথাতে ক্যাপিটাল এইচ থাকছে অথবা এক্সের মাথার উপরে স্মল এইচ থাকছে, তাহলে এখানে তো অপশন পাচ্ছে যে প্রকট আর প্রচ্ছন্ন দুটো একসাথে অবস্থিত, দুটোতে একসাথে অবস্থিত। তাহলে যেখানে প্রকট আর প্রচ্ছন্ন দুটো একসাথে অবস্থিত তাহলে প্রকটটা অলওয়েজ আমাদের প্রকাশ পাবে, প্রচ্ছন্নটাকে দমিয়ে রেখে দেবে, তাই না? কিন্তু যদি আমরা বলি যে এক্সের এই মাথার উপরেও এইচ আছে, এই মাথার উপরেও দুটোরই স্মল এইচ আছে, তখন কি হবে? তখন দেখা যাবে যে এখানে আর প্রকট জিনটা বর্তমানে নেই, প্রকট জিনটা নেই, তাহলে প্রকট জিন প্রকাশ কোথা থেকে পাবে? তাহলে এইখানে কিন্তু প্রচ্ছন্ন জিনটাই প্রকাশ পেয়ে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু পুরুষদের কাছে তো এরকম কোনো অপশনই নেই, পুরুষদের কাছে তো একটাই এক্স ক্রোমোজোম, তাই না? পুরুষদের কাছে যদি একটাই এক্স ক্রোমোজোম থাকে তাহলে এই এক্স ক্রোমোজোমের মাথাতে যেটাই থাকবে সেটাই প্রকাশিত হয়ে যাবে। ওই জন্য এটা কি হচ্ছে, এই মহিলারা অপশন পাচ্ছে যে যদি বাই চান্স কোনো একটা আমাদের প্রকট জিন থেকে যায় তাহলেই কিন্তু আমাদের আক্রান্ত হতে হবে না। কিন্তু পুরুষদের কাছে কোনো অপশনই নেই, ওদের কাছে কোনো অপশনই নেই, একটা এক্স ক্রোমোজোম যেটা থাকবে সেটাই প্রকাশিত হয়ে যাবে, তাই না? তাহলে ওই জন্যই আমাদের কি পুরুষদের রোগটা বেশি হয়, হিমোফিলিয়া বর্ণান্ত দুটোই। যদি এখানে হিমোফিলিয়া না লিখে বর্ণান্ত দিত এই একই অ্যান্সার তোমরা লিখতো, তাই না? আশা করছি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন,
পিতা হিমোফিলিক এবং মাতা স্বাভাবিক হোমোজাইগাস হলে সন্তানেরা কেমন হবে? খুব ভালো কোয়েশ্চেন। কি বলেছে যে পিতা আমাদের কি বলেছে, পিতা হচ্ছে আমাদের স্বাভাবিক, তাই না? পিতা হিমোফিলিক, পিতাটা হিমোফিলিক মানে হিমোফিলিয়ায় আক্রান্ত, পিতা হচ্ছে হিমোফিলিয়ায় আক্রান্ত, বেশ ভালো কথা। তাহলে এই যে পিতা আমরা লিখবো এখানে, এই পিতাটা হচ্ছে হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে হিমোফিলিয়ায় আক্রান্ত হচ্ছে XHY, এটা তাই না? হিমোফিলিয়ায় আক্রান্ত হচ্ছে একটা হচ্ছে স্মল h থাকবে, এর সাথে কার স্বাভাবিক হোমোজাইগাস মাতা, তাহলে এই যে মাতাটা আমরা লিখবো, তাহলে এ হচ্ছে স্বাভাবিক, তাই না? স্বাভাবিক। আচ্ছা, একটা বলেই দিয়েছে ভালো করে দেখো, স্বাভাবিক হোমোজাইগাস মাতা, স্বাভাবিক মাতা বলে এটাও হয়ে যেত, কিন্তু ভালো করে বোঝো, এইটাও কিন্তু হয়ে যেত, অনেক সময় এটাও বোঝাতে চাই, কিন্তু এইটা বোঝাতে চাইনি। এটা আমি কীভাবে বুঝলাম যে হোমোজাইগাস বলেছে, এটা কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশন। দেখো এখানে একটা আছে, এখানে আলাদা আছে, একটা ক্যাপিটাল এইচ আছে, একটা স্মল এইচ আছে, কিন্তু এখানে বলে দিয়েছে তোমাকে হোমোজাইগাস, তাহলে এইটা হবে না। তখন আমাদের এই যে হোমোজাইগাস স্মল এইচ ক্যাপিটাল এইচ দুটো একই, তখন এটাকে আমাকে লিখতে হবে, তাই না? এবার তোমরা ক্রসটাকে করো, দেখো স্মল এইচের সাথে এখানে মিলাও, কী হবে দেখো ভালো করে। এটাকে তোমরা আগে লিখবে, তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আচ্ছা, এর সাথে আবার এটাকে করো, কি হবে? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, দুটো একই বেরোলো। এর সাথে এটাকে করো, কি হবে? এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই, আবার এর সাথে এটাকে করো, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে এইখানে কি হলো? এইটা হলো বাহক কন্যা, এটা হয়ে যাবে তোমাদের বাহক কন্যা, এটা হয়ে যাবে আমাদের বাহক কন্যা, আর এইটা হয়ে যাবে তোমাদের স্বাভাবিক পুত্র, আর এটা হয়ে যাবে আমাদের সেম স্বাভাবিক, এটা হবে এখানে স্বাভাবিক পুত্র, দুটো হয়ে যাবে স্বাভাবিক পুত্র। তাহলে তোমরা কি এখানে অ্যান্সার কি পেলে? সন্তানেরা কেমন হবে? যে দুটো বাহক কন্যা জন্ম নেবে এবং দুটো স্বাভাবিক পুত্র জন্ম নেবে। তাহলে যদি একটা হিমোফিলিক পিতার সাথে একটা স্বাভাবিক মাতার বিবাহ হয়, তাহলে তাদের সন্তানেরা এইরূপ হবে, তাই না? ক্লিয়ার বোঝাতে পারলাম? তাহলে এই ক্রসটা করে তোমাদের এই দুটো লাইন তোমাদের লিখতে হবে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস এখানে পেয়ে যাবে। আশা করছি তোমাদের এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। সবসময় মনে রাখবে এদের মধ্যে একটা ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। ক্রিস ক্রস উত্তরাধিকার কি? যে এই যে বাবার যে এক্স ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা অলওয়েজ তাদের কন্যার মধ্যে যাবে, এবং এই যে মাতার এক্স ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা অলওয়েজ কার মধ্যে আসবে? সন্তানের পুত্রর মধ্যে আসবে। তাহলে বাবার এক্স ক্রোমোজোমটা কার কাছে আসবে? কন্যার কাছে আসবে। আর মায়ের যে এক্স ক্রোমোজোমটা আছে অলওয়েজ কার মধ্যে আসবে? আমাদের পুত্র সন্তানের মধ্যে আসবে। তাহলে এই জন্য একটা ক্রিস ক্রস দেখতে পাচ্ছ, যে আমাদের পিতার জিনটা কন্যাতে আসছে আর মাতার জিনটা আমাদের কোথায় আসছে? পুত্রতে আসছে। এই জন্য একে ক্রিস ক্রস উত্তরাধিকার বলা হয়। চলো নেক্সট কোশ্চেন। অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো, তাই না? তো এটা তোমরা আরও ভালো করে লিখবে। আমি চেকার বোর্ডটা দেখিয়ে দিচ্ছি যে অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়েই স্বাভাবিক, অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের ছেলে বর্ণান্ধ হয়ে গেছে। তারা বলছে বাবাও স্বাভাবিক এবং মাও স্বাভাবিক। তাহলে এইখানে ওই স্বাভাবিকের কথা বলেছে। কোন স্বাভাবিক? যেখানে বললাম যে বাহক। কে বাহক হবে? বাহকটা কে হবে? মা হবে। পিতা তো কখনো বাহক হতে পারে না, তাই না? তাহলে এই মাতাও স্বাভাবিক, আবার পিতাও স্বাভাবিক, কিন্তু মাতাটা কেমন স্বাভাবিক? বাহক। সে নর্মাল লাইফ লিড করছে, কিন্তু তার ভেতরে একটা প্রচ্ছন্ন জিন রয়ে গেছে, তাই না? তাহলে পিতাটা কেমন হবে? পিতাটা তো অলওয়েজ স্বাভাবিক হবে, তাই না? পিতাটা অলওয়েজ স্বাভাবিক হবে। তাহলে স্বাভাবিক মানে এরকম হবে, তাই না? ঠিক। কিন্তু মাতাটা কেমন হবে? মাতাটা হবে ঠিক স্বাভাবিক, কিন্তু তার মধ্যে একটা জিন লুকিয়ে আছে। সেই জিনটাকে আমি অন্য রঙে লিখে দিচ্ছি, এই জিনটা লুকিয়ে আছে। সে নর্মাল লাইফ লিড করছে, কিন্তু তার মধ্যে একটা প্রচ্ছন্ন জিন লুকিয়ে আছে। এবার আমি একটু আগেই বললাম যে এই যে মায়ের এক্স ক্রোমোজোমটা রয়েছে, এই এক্স ক্রোমোজোমটা কার কাছে যাবে? পুত্রর মধ্যে যাবে। তাহলে পুত্রর মধ্যে একটা এক্স গেলেই তো সেটা প্রকাশিত হয়ে যাবে, তাই না? তো যদি আমরা চেকার বোর্ডটা করি, চেকার বোর্ডটা কেমনভাবে করবো? তোমরা ভালো করে ছবি আঁকতে পারো, আরও ভালো করে ছবি আঁকবে, তাই না? এটা মনে হচ্ছে মাতা, এটা মনে হচ্ছে পিতা। তাহলে মাতার মধ্যে কি রয়েছে দেখো? মাতার মধ্যে রয়েছে এক্স সি প্লাস আর একটা এক্স সি, আর পিতার মধ্যে কি রয়েছে? এক্স সি প্লাস আর ওয়াই। আর আলাদা একটা রং নিয়ে নিচ্ছি,
দেখো তাহলে এই এক্সি প্লাস আর এক্সি প্লাস গুণ করলে কী হবে এক্সি প্লাস আর এইও এক্সি প্লাস আর এই এক্সি গুণ করলে কী হবে এক্সি প্লাস এক্সি। দেখো এটা বাহক কন্যা জন্ম নিল। আর এখানে কী হবে এক্সি প্লাস আর ওয়াই, এইটার আর এইটার গুণ করলাম, আবার এইটা আর এইটার গুণ করলে কী হবে যে এক্স সি, এক্স তার মাথার উপরে সি মানে প্রচ্ছন্ন রোগটা, আর এখানে ওয়াই। দেখো এইটাই হয়ে যাবে আক্রান্ত। তাহলে এই মায়ের কাছে যে জিনটা এটা কার কাছে গেল, মায়ের কাছ থেকে কার কাছে গেল, পুত্রের কাছে গেল। কার কাছে গেল, পুত্রের কাছে গেল। বুঝতে পারলাম? এরকমভাবে চেকার বোর্ডের সাহায্যে তোমাদের দেখাতে হবে। দেখো চেকার বোর্ড বলেছে, তাহলে এইরকমভাবে চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে যে কিভাবে সম্ভব হয় যে তার যে একটা ছেলে বর্ণান্ধ হয়ে গেছে। দেখো এও স্বাভাবিক কিন্তু তার একটা ছেলে এখানে বর্ণান্ধ। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। তো তোমরাও এটা প্র্যাকটিস করে নেবে ভালো করে। এবার বলেছে পিতা ও মাতা দুজনেই স্বাভাবিক কিন্তু ব্যাকেটে বলে দিয়েছে হেটেরোজাইগাস হলেও সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। উক্তিটির যথার্থতা চেকার বোর্ডের সাহায্যে প্রকাশ করো। তো এইবারে আমি চেকার বোর্ড করবো না, চেকার বোর্ডটা তোমাদের দায়িত্ব, তোমরা বাড়িতে বসে বসে করবে। আমি খালি মাতা আর পিতার জিনোটাইপটা বলে দিচ্ছি, তাই না? তাহলে এখানে যে মাতাটা হবে, মাতাটা কেমন হবে? দেখো মাতা স্বাভাবিক বলেছে, পিতাও স্বাভাবিক বলেছে, কিন্তু একটা জিনিস এখানে উল্লেখ করে দিয়েছে হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস মানে কি? আমি যে বললাম যে ক্যাপিটাল টি হচ্ছে হোমোজাইগাস, কিন্তু যখনই তুমি ক্যাপিটাল টি স্মল টি দিয়ে দেবে সেটা হয়ে যাবে হেটেরোজাইগাস। তার মানে এখানে দুটোই একই আছে, মানে হচ্ছে হোমোজাইগাস। দুটো আলাদা আছে, তার মানে ওইটা হয়ে যাবে হেটেরোজাইগাস। তাহলে এইখানেও সেই একই ব্যাপারটা ঘটবে। কী ব্যাপার ঘটবে? মাতা আমাদের থ্যালাসেমিয়ার স্বাভাবিক হেটেরোজাইগাস, তার মানে এই যে এইটা, তাই না? যদি পিতা বলি তাহলে পিতাটাও এরকমই হবে, এই যে এটা। এরা দুজনাই স্বাভাবিক লাইফ লিড করবে, দুজনাই স্বাভাবিক, কিন্তু যখন এদের কন্যা সন্তান বা পুত্র সন্তান জন্ম নেবে তখন দেখা যাবে যে এই আরের সাথে এই আরে গুণ করে এরকম একটা বেরিয়ে গেছে। তখন কি হবে? এ আক্রান্ত হয়ে যাবে। এরা জানছে যে আমরা স্বাভাবিক, আমাদের কোনো রোগ নেই, একমাত্র এই জিনিসটা ধরা পড়বে জেনেটিক কাউন্সেলিংয়ে। যদি জেনেটিক কাউন্সেলিং করে তখন ধরা পড়বে যে হ্যাঁ এ স্বাভাবিক, কিন্তু বাহক মানে প্রচ্ছন্ন জিনটা ওর ভেতরে আছে, সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের সঞ্চারিত হয়ে যাবে। এবং যখনই এই যে একে খুঁজে ফেলবে, যখনই এই দুটো একসাথে মিলিত হয়ে যাবে তখনই কিন্তু কেস জন্ডিস হয়ে যাবে। তার মানে হচ্ছে যে পুত্র বা আমাদের কন্যাটা কী হয়ে যাবে? আক্রান্ত হয়ে যাবে, তাই না? বোঝাতে পারলাম? তাহলে এটা তোমাদের চেকার বোর্ডের সাহায্যে দেখাবে, যে এরকমভাবে চেকার বোর্ডটা করবে, এরকমভাবে চেকার বোর্ডটা দেখাবে, ঠিক আছে? এরকমভাবে চেকার বোর্ডটা দেখাবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এই চেকার বোর্ডটা এরকমভাবে দেখিয়ে দেবে তোমরা। ক্লিয়ার? আশা করছি তোমরা চেকার বোর্ড দেখাতে পারবে। নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। বলেছে বিশ্রোদীর শব্দটি বেছে লেখো। কোনটা বিশ্রোদীর শব্দ? সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, অ্যালবিনিজম। ঠিক আছে? এটা কী হবে ভালো করে বোঝো। এইটা হচ্ছে আমাদের অটোজোম বাহিত রোগ, এটাও হচ্ছে অটোজোম বাহিত রোগ, এটাও হচ্ছে অটোজোম বাহিত রোগ। তোমাদের সিলেবাসে নেই, বাট অটোজোম বাহিত রোগ। তাহলে একমাত্র যে এক্স লিঙ্ক বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ হচ্ছে বর্ণান্ধতা, তাই না? তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডিউটেরোনোপিয়া, প্রোটোনোপিয়া, অ্যাক্রোম্যাটোপসিয়া আর হিমোফিলিয়া। দেখো এটাও চোখের রোগ, এটাও চোখের রোগ, এটাও চোখের রোগ, একমাত্র হিমোফিলিয়াটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বাহিত রোগ। খুবই সহজে তোমরা বেছে নিতে পারবে। তাহলে ওইটা হচ্ছে বিশ্রোদীর শব্দ। নেক্সট কোয়েশ্চেন, রাতকানা, বর্ণান্ধতা, জিরোপথ্যালমিয়া আর থ্যালাসেমিয়া। জিরোপথ্যালমিয়া মানে রাতকানা মতনই। তাহলে কী হচ্ছে রাতকানা কার জন্য হয়? তোমরা আমি কমেন্টে এই অ্যান্সারে দেখতে চাই। এটা তোমরা বলবে যে রাতকানা কিসের জন্য হয়, কোন ভিটামিনের জন্য হয়, এটা বলে দিলাম। কোন ভিটামিনের জন্য রাতকানা হয় এটা তোমরা কমেন্টে জানাবে। রাতকানা, বর্ণান্ধতা, জিরোপথ্যালমিয়া, থ্যালাসেমিয়া সবগুলো হচ্ছে চোখের রোগ, একমাত্র থ্যালাসেমিয়াটা হচ্ছে আমাদের অটোজোম বাহিত জিনগত রোগ। তাহলে থ্যালাসেমিয়াটা হচ্ছে আলাদা। নেক্সট, এরিথ্রোলোভ, ক্লোরোফিল, সাইনোলোভ, এই সবগুলো হচ্ছে একটা রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থ, একমাত্র ক্লোরোফিল হচ্ছে আমাদের উদ্ভিদে পাওয়া যায়। এটা হচ্ছে বিশ্রোদীর শব্দ। দেখো আশা করছি ভালো করে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এগুলো খুবই সহজ। এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পেতে পারো। আর এখান থেকে যে জেনেটিক কাউন্সেলিং ব্যাপারটা আছে, এই জেনেটিক কাউন্সেলিং ব্যাপারটা খুব ভালো করে মনে রাখবে। ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের কোয়েশ্চেন দেয় যে জেনেটিক কাউন্সেলিং আমাদের জিনগত রোগ নির্মূল করতে কীভাবে সাহায্য করে, জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব কী, জেনেটিক কাউন্সেলিং কী ব্যাখ্যা করো, বা থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করতে কীভাবে জেনেটিক কাউন্সেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা নির্মাণ করে। তো এরকম টাইপের কোয়েশ্চেন দিয়ে দেয়। তো আমি এটা বড় ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো যে 5 নম্বরে কোন কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট।
তো চলো দেখি আর নেক্সট কোনো কোয়েশ্চেন আছে কিনা। চলো আজকের জন্য এইটুকুই, আজকের জন্য এখানেই শেষ করলাম আমরা। আশা করছি আবার পরের ভিডিওতে দেখা হবে, পরের ভিডিওতে আরও কোনো একটা টপিককে ধরবো এবং সেটাকে একদম ধরে টোটালটা ক্লিয়ার করার চেষ্টা করব। এর মধ্যেও যেগুলো বেঁচে গেছে তোমরা নিচে কমেন্ট করে দিতে পারো, আমি সেইগুলোর মধ্যেও ভিডিও নিয়ে চলে আসবো। আর আপাতত এখন কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে আমাদের, তোমরাও একটা ঘরে বদ্ধ করে নিজেদের মতো প্রিপারেশন শুরু করে দাও। এখনও যদি প্রিপারেশন তোমরা না করে থাকো তাহলে অবশ্যই তোমাদের জন্য কিন্তু রেড অ্যালার্ট, কারণ প্রিপারেশন এবার কিন্তু তোমাদের শুরু করে দিতে হবে, তাই না? চলো, থ্যাংক ইউ।